প্রিয় ছাত্রছাত্রী, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলো না। ওকে। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করব রসায়নের মৌলের ইলেকট্রন বিন্যাস। নাম্বার 1-এ আমরা জানব পরমাণু মডেল চিত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস। ওকে, এখন পরমাণু মডেল চিত্রের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করব, কিন্তু এই পরমাণু মডেল চিত্রের মাধ্যমে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে ওইটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? একটা কথা মনে রাখবা, আমরা যে ওই সিরিয়াল অনুযায়ী পারমাণবিক সংখ্যা পড়ি আর ইলেকট্রন সংখ্যা একই কথা। পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান কথা। ওকে, ওই পারমাণবিক সংখ্যাটাকে তুমি বলতে পারবা ইলেকট্রন সংখ্যা। ওকে, তাহলে এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, ঠিক আছে, কিন্তু কোন কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে বোঝার বিষয়। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এগুলাকে কক্ষপথ বলি। ওকে, প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা থাকবে, এর বেশি তুমি দিতে পারবা না, 2টা। আর বাকি যে কক্ষপথগুলা দ্বিতীয় তৃতীয় এগুলোতে 8টা করে থাকবে। ওকে, মাথায় রেখো এই জিনিসটা। তাহলে চলো, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করি। তাহলে প্রথম কক্ষপথে কয়টা? দেখো 2টা, 1টা 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? গুণে দেখো 8টা। তাহলে এই 2টা আর 8টা কয়টা? 10টা। আর সর্বশেষ কক্ষপথে কয়টা? 1টা। তাহলে এই হলো কত? 11টা। তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11টা। চিত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস শেষ। এখন করব ক্লোরিনের। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17টা। আমরা তো জানি প্রথম কক্ষপথে 2টা থাকবে, তাহলে দ্বিতীয় কক্ষপথে কতটা? 8টা। তাহলে 2টা আর 8টা কয়টা? 10টা। তৃতীয় কক্ষপথে কতটি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই হলো টোটালি 17টা। তো আমরা তো বুঝতে পেরেছি আশা করি কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে পরমাণু মডেল চিত্রের মাধ্যমে। এখন আমরা জানব কোনো একটা মৌল কেন ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে। সেটা হলো অষ্টক বা দ্বিত্ব নিয়ম অর্জন করার জন্য। হ্যাঁ, চলো জেনে নিই অষ্টক বা দ্বিত্ব নিয়ম কি। একটু ওয়েট। ফার্স্টে আমরা জানব অষ্টক নিয়ম কি। কোনো মৌল যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নিষ্ক্রিয় মৌলসমূহের মতো। প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় মৌলসমূহ কোনগুলা? পর্যায় সারণীর মধ্যে গ্রুপ নাম্বার 18-এ যে মৌলসমূহ রয়েছে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয়তার অর্থ হচ্ছে এরা ইলেকট্রন দ্বারা এমনভাবে পূর্ণ, এরা ইলেকট্রন ত্যাগও করবে না, গ্রহণও করবে না, অর্থাৎ এরা স্থিতিশীল, কাউকে ইলেকট্রন দিবেও না, গ্রহণও করবে না। তো নিষ্ক্রিয় মৌলসমূহের মতো সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাকে অষ্টক নিয়ম বলে। অর্থাৎ কোনো মৌল যদি সর্বশেষ কক্ষপথে নিষ্ক্রিয় মৌলসমূহের মতো 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাকে অষ্টক নিয়ম বলে। চলো নাম্বার 2 দ্বিত্ব নিয়ম পড়ি। কোনো মৌল যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে হিলিয়ামের মতো। প্রশ্ন হচ্ছে হিলিয়ামের মতো বলা হলো কেন? কারণ হিলিয়ামই একমাত্র মৌল যার সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে কিন্তু সে নিষ্ক্রিয়। এই কারণে হিলিয়ামকে গ্রুপ নাম্বার 18-এ স্থান দেওয়া হয়েছে। তাহলে পড়ি দেখো, হিলিয়ামের মতো সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাকে দ্বিত্ব নিয়ম বলে। ওকে, অর্থাৎ কোনো মৌল যদি তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে হিলিয়ামের মতো 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাকে দ্বিত্ব নিয়ম বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা জানব কোনো একটা মৌল সর্বোচ্চ কতটা ইলেকট্রন ত্যাগ করতে পারে।
যদি সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাহলে অতি সহজে ত্যাগ করে দিবে। যদি দুইটা থাকে একটার তুলনায় আরও কঠিন হবে, কারণ এতে প্রচুর শক্তির প্রয়োজন হবে, কিন্তু তারপরেও ত্যাগ করে দিবে। যদি সর্বশেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন থাকে এতে আরও শক্তির প্রয়োজন হবে, কিন্তু ত্যাগ করে দিবে। অর্থাৎ কোনো একটা মৌল সর্বোচ্চ কতটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে? একটা, দুইটা, তিনটা। এই চাইতে বেশি হলে এতে প্রচুর শক্তি ব্যয় হবে, যা কোনো মৌলের পক্ষেই সম্ভব নয়। ওকে, দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা। সে কিন্তু একটা অতি সহজে ত্যাগ করে দিবে। দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, এই তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। দেখো ত্যাগ করে দিয়ে দেখো তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে গিয়েছে? 8টা। দেখো ত্যাগ করার সাথে সাথে তার একটা কক্ষপথ কমে গিয়েছে, এখন তার কক্ষপথ কয়টা? একটা, দুইটা। আগে ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা। এবং সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে? 8টা। অর্থাৎ নিষ্ক্রিয় মৌলসমূহের মতো দেখো সোডিয়ামে কি একটা ইলেকট্রন ত্যাগ করে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে। এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, সেই ত্যাগকৃত ইলেকট্রন কে গ্রহণ করেছে? এই ক্লোরিন। কারণ কেন? দেখো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার 8টা হতে লাগে কয়টা? মাত্র একটা। এই যে সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করেছে সে একটা গ্রহণ করেছে। এখন দেখি তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। দেখো তার কক্ষপথ কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা। এখনও কিন্তু একটা, দুইটা, তিনটাই রয়েছে, এবং তার সর্বশেষ কক্ষপথেও কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে। সেও কিন্তু নিষ্ক্রিয় মৌলসমূহের মতো অষ্টক নিয়ম অর্জন করে ফেলেছে। এখন এইখানে ফলো করো, সোডিয়াম, এখানে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে কেন? এখানে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে কেন? একটা কথা মনে রাখবা, যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগ করে, আমি আবারও বলছি, যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগ করে তারা প্লাসে পরিণত হয়, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা মাইনাসে পরিণত হয়। তোমাদেরকে যখন বন্ধন সম্পর্কে পড়াবো, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, তখনই বুঝতে পারবা। তারপরে এখানে একটু বলে দিই, সোডিয়াম হচ্ছে একটা ধাতু, আর ধাতুগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করে। আর ক্লোরিন হচ্ছে একটা অধাতু, আর অধাতুগুলা সবসময় ইলেকট্রন গ্রহণ করে। মাথায় রেখো। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে এই যে প্লাস অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অধাতুগুলো সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে মাইনাস অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ইলেকট্রন কি। একটু ওয়েট। দেখো ফার্স্টে আমরা পড়ব যোজ্যতা ইলেকট্রন। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন হলো যোজ্যতা ইলেকট্রন। আমি আবারও রিপিট করছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন হলো যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, এটা প্রমাণ করি। দেখো এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। তাহলে দেখো সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। আমরা তো সংখ্যার মধ্যে পড়েছি, যোজ্যতা হলো তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তাই না? সেমভাবে দেখো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। এখন আমরা পড়ব যোজনী। দেখো যোজনী, কোনো মৌল সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, সেই ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রনই হলো যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ কোনো একটা মৌল যতটা ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে, সেই ত্যাগকৃত অথবা গ্রহণকৃত ইলেকট্রনই হলো তার যোজনী। ওকে, দেখো
এখানে সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করেছিল? একটা। তার মানে সোডিয়ামের যোজনী কত? 1। আর এই যে সোডিয়াম ইলেকট্রন একটা ত্যাগ করেছিল, গ্রহণ করেছে কে? ক্লোরিন। তার মানে এখানে কিন্তু ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরিনের যোজনী কত? 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা প্র্যাকটিস করব। দেখো এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? 12টা, তাই না? হ্যাঁ, চলো ইলেকট্রন বিন্যাস করি। দেখো প্রথম কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কতটা? 18টা। তাহলে কয়টা হলো? 10টা। আর 2টা কয়টা? 12টা। ক্লোরিনেরটা তো আমরা জানি, তাই না? ক্লোরিনের কত? 17। 2 8 10 12 আর সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? 7টা। এর আগে আমরা করেছি, তাই না? এ হলো টোটালে কতটা? 17টা। এখন প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা। এখন এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে লাগে কয়টা ইলেকট্রন? একটা। কারণ কেন? তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 8টা হতে অর্থাৎ অষ্টক নিয়ম অর্জন করতে তার লাগে কয়টা? একটা ইলেকট্রন। কিন্তু এদিকে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে কয়টা? 2টা। দেখো তোমরা এখানে নাও বুঝতে পারো, এই যে দেখো ক্লোরিনের আগে আমি 2 দিয়েছি, তার মানে এখানে ক্লোরিন কয়টা? 2টা। অর্থাৎ ক্লোরিন পরমাণু কিন্তু এখানে 2টা আছে। এই যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, 2টা ক্লোরিন পরমাণু একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে যদি তুমি ধরো ক্লোরিন নাম্বার 1 ক্লোরিন নাম্বার 2, তাহলে ক্লোরিন নাম্বার 1 একটা ইলেকট্রন গ্রহণ করবে, সেমভাবে ক্লোরিন নাম্বার 2ও একটা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ এখানে 2টা ক্লোরিন পরমাণুই তাদের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে দিল। দেখো সাথে সাথে একটা শক্তি স্তর কমে গিয়ে কয়টা শক্তি স্তর হয়েছে? 1টা 2টা। আগে ছিল কয়টা? 1টা 2টা 3টা। ম্যাগনেসিয়াম দেখো 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে? 8টা। অর্থাৎ নিষ্ক্রিয় মৌলসমূহের মতো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারা পূর্ণ হয়েছে? 8টা ইলেকট্রন ধারা। সেমভাবে দেখো ক্লোরিন, 2টা ক্লোরিন পরমাণু একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করে, দেখো তারাও তাদের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে। দেখো আগে ছিল সর্বশেষ কক্ষপথে কয়টা? 7টা। এখন একটা গ্রহণ করে কয়টা হয়েছে? 8টা, তাই না? এখানে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তার মানে আমরা বুঝে গেলাম ম্যাগনেসিয়াম একটা ধাতু। ওকে। আর এখানে 2টা ক্লোরিন পরমাণু একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করে মাইনাসে অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তার মানে এই মাইনাস চিহ্ন দেখে বুঝে গেলাম এগুলা অধাতু। ওকে। আচ্ছা, এখন ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কতটি? 2টি, তাই না? আচ্ছা, কারণ ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা। আর আমরা তো জানি যোজ্যতা ইলেকট্রন কয়টা, মানে কি তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? গুণ 7টা। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। এখন ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু 2। কারণ কেন? ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে কয়টা? আমরা তো জানি যোজনী কি? ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন, সংক্ষেপে যদি বলতে যাই এটাই। ওকে। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? 2টা। তাহলে নিঃসন্দেহে ম্যাগনেসিয়ামের যোজনী 2। এই যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই ক্লোরিন এর যোজনী 2 হবে যেহেতু ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। সম্পূর্ণ ভুল। এখানে কিন্তু ক্লোরিন পরমাণু 2টা পরমাণু কিন্তু একটা একটা আলাদা আলাদা করে গ্রহণ করেছে। তার মানে 2টা ক্লোরিন পরমাণুরই যোজনী 1 হবে। তাহলে দেখো ক্লোরিনের যোজনী কত? এখানে 1। আশা করি প্রিয় ছাত্রছাত্রী বন্ধু বুঝতে পেরেছো।